অধিক সাবপ্লটের ঘনঘটায় কোথাও না কোথাও খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কিন্তু একটা ভালো সিরিজ থেকে একটা আউটস্ট্যান্ডিং সিরিজ হতে পারলো না। হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। আমি জানি এই টপিকটা খুবই ডেটেড একটা টপিক এবং অনেক দিন হয়ে গেছে এই সিরিজটা বেরিয়েছে। 20শে মার্চ এসছিল এবং আজকে প্রায় 15-16 দিন হয়ে গেছে এবং তারপর আমি কথা বলছি। তো আই অ্যাম রিয়েলি সরি ফর দ্যাট। এই লাইনে খুব তাড়াতাড়ি কিন্তু যে কোনো টপিক পুরনো হয়ে যায়। তবে আমার মনে হয় আমি একটু স্রোতের বিপরীতে ভাষা মানুষ, কারণ আমি একটু ধরে ধরে দেখতে পছন্দ করি। আমার পক্ষে একটানা 5 ঘন্টা বসে দেখা সম্ভব নয় এবং আইপিএল এসে যাওয়ার জন্য আমি সেই সময়টাও কিন্তু সেভাবে দিতে পারিনি। তো রিসেন্টলি শেষ করে ফেলেছি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এবং কেমন লাগলো এই সিরিজটা? তো দেখো, আমার কিন্তু এই সিরিজটা অ্যাজ আ মেন স্ট্রিম সিরিজ হিসাবে কিন্তু বেশ ভালো লেগেছে এবং কোথাও না কোথাও আমার মধ্যে একটুখানি বায়াসনেস এসেই যাচ্ছিলো। এটা যখন একটা বলিউডের কাজ এবং সেখানে যখন এতজন বাঙালি অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন, সেটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং আই রিয়েলি এনজয়েড ইট। প্রথম কথা হচ্ছে পজিটিভ পয়েন্টের, যদি আমি এক এক করে চলে আসি, সেটা হচ্ছে যে এই সিরিজের মধ্যে যেভাবে পশ্চিমবঙ্গটাকে তুলে ধরা হয়েছে সেটা কিন্তু খুবই ইউনিক এবং সেভাবে কিন্তু কখনোই আমরা পশ্চিমবঙ্গকে দেখিনি। কারণ এর আগে যে সকল সিনেমায় পশ্চিমবঙ্গ দেখানো হয়েছে সেইগুলো কিন্তু খুবই ক্লিশে। কারণ আমি যদি বলি রিসেন্ট টাইমের কথা বলছি, বলিউডের সিনেমা কাহানির কথা, সেটা অনেক দিন হয়ে গেছে। সেখানে কিন্তু দুর্গাপুজোকে একটা ক্যারেক্টার হিসাবে ট্রিট করা হয়েছিল। অন্যদিকে আরও একটু যদি এগোই, তাহলে যদি দেখি আমরা লুডো সিনেমাতেও কিন্তু বাংলার একটুখানি ইন্টেরিয়ারে যাওয়া হয়েছিল এবং অন্যদিকে বরফি সিনেমায় কিন্তু পুরোপুরি দার্জিলিংয়ের মধ্যেই হয়েছিল ওই সিনেমার শ্যুটিংটা। সেটা দার্জিলিং, কলকাতা, এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হটস্পট। কিন্তু এই কলকাতার মধ্যেও যে আরেকটা কলকাতা আছে সেটাকে এক্সপ্লোর করা, সেইটা আমার মনে হয় কোথাও না কোথাও খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার করেছে। তো এর জন্য ডিরেক্টর দেবত্ত মণ্ডলকে খুবই একটা কুর্নিশ জানাতেই হয়। এবং অন্যদিকে আরেকটা যদি পজিটিভ পয়েন্ট, খুবই স্ট্রং পজিটিভ পয়েন্ট বলি, এখানে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের বেশিরভাগ জনেরই পারফরমেন্স। তো পারফরমেন্সের দিক দিয়ে আমি যদি দেখি, যে সবার প্রথমে আমার কাছে থাকবে ঋত্বিক ভৌমিক। কারণ ঋত্বিক যেভাবে এখানে কাজ করেছেন সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং এবং তিনি সচরাচর হিন্দিতেই কাজ করে থাকেন এবং যে বাংলাতেও তার যে বাচনভঙ্গি সেটা যে খুব একটা যে ভালো সেরকম কিন্তু নয়। ঋত্বিক যে একজন বাংলা বলতে পারেন সেরকম মানুষ, সেটা কিন্তু বারবার বোঝা যাচ্ছিল। তাকে কিন্তু বারবার মনে হচ্ছিল সে কিন্তু বাঙালি নয়, কিন্তু তার যে চরিত্রটা সেটা এত সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। একটা আদ্যপান্ত বাঙালি, একটা তালুকদারদের ছেলে, পুরো দেখে মনে হচ্ছিল তাকে, তার যে চরিত্রটা তিনি তার নিজের ম্যানারিজম দিয়ে কিন্তু ফুটিয়ে তুলেছেন বেশ ভালো ভালো জায়গায়। এবং অন্যদিকে আমি যদি বলি আমাদের সুপারস্টার, দুজন সুপারস্টার, মেগাস্টার এবং সুপারস্টার, জিৎ এবং প্রসেনজিতের কথা। তো জিতের যে চরিত্রটা সেটা কিন্তু বেশ ভালো এবং সেটা কিন্তু বেশ ভালোভাবে লেখা হয়েছে। ঠিক আছে, নেগেটিভ পয়েন্টে আমি তার রাইটিংয়ে কিছু ফ্লস বলবো, কিন্তু আমার ওয়ান ডাইমেনশনাল চরিত্র হলেও সেই চরিত্রটাকে কিন্তু বেশ ভালো লেগেছে এবং জিৎ যেভাবে পারফর্ম করেছেন সেই চরিত্রটার মধ্যে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং অন্যদিকে প্রসেনজিতের ক্যারেক্টারটা যদি বলি, তো সেই ক্যারেক্টারটা খুব ভালোভাবে লেখা হয়েছিল। এবং অন্যদিকে নেগেটিভ পয়েন্টের দিকে যদি আমার বলতে হয়, সেটা খুবই একটা খারাপ ব্যাপার যে অত সুন্দরভাবে লেখা একটা চরিত্রকে যেভাবে শেষ করে সেটা কিন্তু একদমই মেনে নেওয়া যায় না। আমার প্রসেনজিতের চরিত্রটা কিন্তু বেশ ভালো লেগেছিলো এবং অ্যাজ আ অ্যান্টাগনিস্ট তার কাজ কিন্তু খুবই কুল এবং তিনি কিন্তু একটা আলাদা এজ নিয়ে আসেন তার অভিনয়ের মাধ্যমে, যে কোনো অ্যান্টাগনিস্টের চরিত্রে তিনি যখন অভিনয় করে থাকেন। এরপর আমি বলতে চাই আর একজনের কথা, যার কথা না বললেই নয়, সে হচ্ছে আদিল জাফর খান। আদিল জাফর খানের এই সিরিজে কাজ মোটামুটি, আমি বলবো না যে এক্সট্রাঅর্ডিনারি, এবং তাকে যে চরিত্রটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু কাজ করার মতো দারুণ ব্যাপার ছিল। একটা টাইমে সে যখন পাগলিয়ে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু বেশ ভালো এবং যেরকম তাকে দেখতে, বেসিক্যালি আদিল ইজ আ ভেরি গুড লুকিং ম্যান। তো তার জন্য তাকে যে মানে ছাপড়ি যে করছে সেটা কোথাও না কোথাও আমার মনে হয় সেটা বিশ্বাসযোগ্য হয় না। যেটা ঋত্বিক একটা ভদ্রসভ্য পোশাক পরেও সে যে একটা গুন্ডা সেটা বোঝা যাচ্ছে, একটা ঠান্ডা মাথার গুন্ডা সেটা কিন্তু বোঝা যাচ্ছিলো। কিন্তু আদিলের ক্ষেত্রে আদিল একটা রকচটা ছেলে, কিন্তু তার যে চরিত্রটা না সেটা মাঝে মধ্যে কিন্তু একটা গান্ডুর মতোই বিহেভ করছিল।
তো সেক্ষেত্রে আমার মনে হয় আদিল নিজের পারফরমেন্স কিন্তু খুবই ভালো করেছেন, কিন্তু কোথাও না কোথাও একটুখানি হলেও চাপ হয়ে গেছে। এরপরে আমি যদি বলি চিত্রাঙ্গদা সিংয়ের কথা, চিত্রাঙ্গদা কিন্তু এই যে চরিত্রটা তাকে দেওয়া হয়েছিল, ওই চরিত্রটা বেসিক্যালি ওর একটা পারপাস ছিল। পারপাসটা কি? অডিয়েন্সের কাছে একটা পারপাস ছিল, সেটা হচ্ছে যে কোনো ঘটনাকে বলে বোঝানো। মানে এখানে সিম্পলিফাই করতে গিয়ে এরকম করে দিয়েছে, অডিয়েন্সকে এতখানি এরা অবুঝ ভাবছে প্ল্যাটফর্ম, যে তার জন্য তারা না কিন্তু চোখে আঙুল দিয়ে যে কোনো জিনিস যেগুলো আন্ডার লেয়ারে চলছে সেগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছে। পলিটিক্যাল যে কোনো জিনিসকে কিন্তু ওরা বুঝিয়ে দিচ্ছে এই চিত্রাঙ্গদা সিংয়ের চরিত্রটার মাধ্যমে, নিবেদিতা বসাকের চরিত্রটার মাধ্যমে। এবং অন্যদিকে নিবেদিতার গলায় কিন্তু একটুও বাংলা ছিল না। এবং আমাকে সবথেকে বেশি সারপ্রাইজ করেছে মিমো চক্রবর্তী। মিমো চক্রবর্তীর কাজ কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তার কাজ কিন্তু আমি রিয়েলি এনজয় করেছি এবং তার গলাতে বেশ কিছু জায়গায় বাংলা ডায়লগও ছিল। এবং অন্যদিকে আকাঙ্ক্ষা সিংয়ের কাজও আমার বেশ ভালো লেগেছে। আর একটা যেটা পজিটিভ পয়েন্ট আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এখানে যে গানটা এক और रंग भी देखिए बंगाल का, সেটা প্রত্যেকটা এপিসোডে আলাদা আলাদা হয়ে আসে এবং সেটা পুরো গল্পের টোনটাকে সেট করে দেয়। তো সেই জিনিসটা বেশ ভালো, এপিসোডের নামগুলো বেশ ভালো ভালো এরা চুজ করেছে। অন্যদিকে আমি যদি দেখি যে এখানে কলকাতাকে কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করেছে, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। আমি খুবই এনজয় করেছি যে কলকাতাকে একটা ক্যারেক্টার হিসেবে যখনই দেখানো হয় তখন কিন্তু কলকাতার অনেক কিছু দেওয়ার থাকে, কিন্তু কলকাতাকে যখন একটা জায়গা হিসেবে ট্রিট করে তখন কিন্তু সেই ব্যাপারটা থাকে না। এখানে যেরকম লোকেশানের শ্যুটিংগুলো হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো। এবং আর একটা যদি পজিটিভ পয়েন্ট আমার বলতে হয় সেটা হচ্ছে যে বেশ কিছু জায়গায় ক্যামেরা ওয়ার্ক কিন্তু বেশ ভালো এবং বেশ কিছু ফ্রেমস সেগুলো কিন্তু বেশ কুল লাগে দেখতে, ঠিক আছে। বেশ কিছু ছোটো ছোটো জায়গায় পিওভি শর্টস আছে, সেগুলো কিন্তু অ্যাজ আ অডিয়েন্স আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবার চলে আসবো নেগেটিভ পয়েন্টগুলোতে। নেগেটিভ পয়েন্টের প্রথমে হচ্ছে যে এই যে জিতের ক্যারেক্টারটা, এটা পুরোপুরি ওয়ান ডাইমেনশনাল হয়ে গেছে। মানে আমরা দেখবেন সবসময় যখন কোনো সিনেমা হয় তখন যে কোনো সিনেমায় যদি আমরা একটা প্রাইম ক্যারেক্টারের দিকে ফোকাস করি তাহলে আমরা বুঝতে পারবো যে একটা ক্যারেক্টারে কিন্তু রিডিমশন হয়, ঠিক আছে। একটা ক্যারেক্টার প্রথমে একটা জিনিস বিশ্বাস করে, কিন্তু তারপরে আস্তে আস্তে কিন্তু তার সেই বিশ্বাসটা কিন্তু সে পাল্টায় যত সিনেমা বা সিরিজ এগোতে থাকে। তবে এই সিরিজের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। এবং আমার আরেকটা যে নেগেটিভ পয়েন্ট মনে হচ্ছে, যেটা রাইটিংয়ের বিশেষ করে ফ্ল, যে প্রত্যেকটা এপিসোডের লাস্টে তো একটা করে হাই পয়েন্ট দেওয়া উচিত, তো হাই পয়েন্টগুলো কিন্তু সেভাবে দেওয়া হয়নি। এবং প্রথমে জিতের যেখানটা এন্ট্রি হয় সেখানে দেখাচ্ছে পুরসুরা আরামবাগ, কিন্তু যেহেতু আমরা আরামবাগ থেকে খুবই কাছে থাকি তো আরামবাগের প্রথম কথা ওরকম কোনো জায়গা নেই, এবং এটা কলকাতার সরবুজ বলে যে বাড়িটা ওটাতে শুটিং করে পুরসুরা আরামবাগ চিপকে দিয়েছে। তো এই জিনিসটা আমার একটু খারাপ লেগেছে। এবং আরেকটা যেটা ব্যাপার, যেহেতু এইটা অনেক দিন আগেকার ঘটনা দেখাচ্ছে, ঠিক আছে, সেই জন্য এরাটাকে রিক্রিয়েট খুব ভালো করেই করেছে, কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু ওদেরকে আরেকটু তাপ্পি মারতে হতো, কারণ বেশ কিছু মডার্ন টাইমের জিনিস কিন্তু আমরা পথে ঘাটে দেখতে পেয়েছি। তো সেই জিনিসটা একটুখানি হলেও তো খারাপ তো লাগবেই। এবং অন্যদিকে ফ্রেমস কিন্তু এখানে সেভাবে প্রিমিয়াম নয়, যেন দেখে মনে হচ্ছে আমরা একটা বাংলারই কাজ দেখছি, কিন্তু আমরা তারা বলিউডের কাজ দেখছি, আমরা নেটফ্লিক্সের কাজ দেখছি। কিন্তু নেটফ্লিক্সের লেভেলটাকে কিন্তু কখনোই এই সিরিজটা ম্যাচ করতে পারে না। এটা যদি মানে জুলফিকার আর এইটাকে যদি পাশাপাশি চালিয়ে দেওয়া হয়, ওই যে যেহেতু আমি দুখানে গ্যাংস্টার রিলেটেড জিনিস তাই বলছি, তাহলে কোনো জায়গায় কিন্তু কোনোটাকে দেখে কিন্তু পৃথক করা যাবে না, ঠিক আছে। আমার যতই বাংলাটাকে কেন্দ্র করে সিরিজ হোক, আমি কেন ফ্রেমস বা ইত্যাদি প্রিমিয়াম করব না। এবং অন্যদিকে আমার শুভাশিস বাবুর কাজ কিন্তু সেরকম ভালো লাগেনি। আমি দেখেছি মানুষজন কিন্তু তাকে নিয়ে খুব মাথায় লাফালাফি করছেন, আমার তার কাজ কিন্তু সেভাবে ভালো লাগেনি। এবং আর একটা পার্টিকুলার সিন যেটা কিন্তু খুব ভাইরাল হয়েছে, যে শীর্ষেন্দুদা একটা কথা ছিল, তারপর প্রসেনজিৎ কিন্তু মানে আমি বলেই দিচ্ছি, স্পয়লার দিয়ে দিচ্ছি, যে তাকে একটা ফটাস করে থাপ্পড় মারবেন। সেই যে জায়গাটা দেখে কিন্তু সবাই নাকি খুব আনন্দিত হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে এই জায়গাটা বা এই জিনিসটা কি দেওয়া খুব উচিত ছিল। আমরা ছোটোবেলা থেকে যারা শুভাশিস এবং প্রসেনজিৎ এই দুজনের জুটিটাকে দেখে আসছি, এনারা একসাথে অনেক কাজ করেছেন এবং তারা যখনই কাজ করেছেন বারবার কিন্তু প্রসেনজিতের যে সাইড কিক সেটা শুভাশিসবাবু হয়েছেন। তো তখন কিন্তু কন্টিনিউয়াসলি এরকম একটা কমেডি, মানে সাইড কিককে প্যাঁদানো কমেডি কিন্তু জেনারেট করা হতো। তো এখনও কি মানুষজন সেখান থেকে বেরোতে পারেনি, এবং সেটা থেকে তখনকার মানুষ কিন্তু খুবই আনন্দিত হতো। তবে আমার কিন্তু ওটা থেকে একদমই আনন্দ হয়নি। কাউকে অত্যাচার করে, কাউকে মেরে যদি হাসি পায়, হাসির উদ্রেক ঘটানো হয়,
আমি সেটাকে কিন্তু একটা গুড কমেডি হিসাবে রেট করি না। তো ফিজিক্যাল কমেডি আমার ওভাবে কিন্তু ভালো লাগে না। তো সব মিলিয়ে আমার এই সিরিজটা, আমার নেগেটিভ পয়েন্ট আমি এখানে শেষ করলাম। এবং যারা ডিরেক্টর আছেন দেবাত্ম মণ্ডল এবং নীরজ পান্ডে এরা স্টোরিটা লিখেছেন, ক্রিয়েটার, কিন্তু ডিরেক্টর তো দেবাত্ম মণ্ডল, তো তাদের কাজও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং এই যে সিরিজটার মানে আলটিমেট যে নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে এখানে এত বেশি প্লট খোলা হয়েছে, সাব প্লট খোলা হয়েছে, সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটুখানি ট্রাফিক জ্যাম হয়ে যায় অডিয়েন্সের যে ভিউইং এক্সপিরিয়েন্সে। এত বেশি সাবপ্লটস যেগুলোকে কিন্তু আলটিমেটলি সিরিজের ক্লোজার আস্তে আস্তে আমরা কিন্তু গোটাতে দেখছি না, ঠিক আছে? সেই জিনিসটা কিন্তু খুবই খারাপ। এবং অন্যদিকে আমি যদি দেখি যে এখানে যে শাশ্বত চরিত্রটা, সেটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল খুব বেশি করেছিল। মানে একটা আলাদা স্ট্যান্ড অ্যালোন সিরিজ করাই যায় যে বাঘার উত্থান এবং বাঘার সমস্ত অপারেশনস নিয়ে। তো এখানে কিন্তু সেটা খুবই ইজিলি দেখিয়ে দিল। এবং এই যে বাঘা চরিত্রটার এখানে রিলেভেন্স কিন্তু খুব কম, ঠিক আছে? মানে তাকে যেভাবে দেখাচ্ছিল প্রথমে, যেরকমভাবে সেট আপ করলো, তারও যে পরিসমাপ্তিটা সেটা কিন্তু খুব একটা যে স্যাটিসফাইং অ্যাজ আ ভিউয়ার আমার কাছে সেটা কিন্তু মনে হয়নি। তো এই সব ছিল আমার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে বলার। তোমরা বলো তো যে তোমাদের কীরকম লেগেছে, তোমাদের আরও কী ডিটেলস, ইনার ডিটেলস নোটিস করেছো সেগুলো বলো। এবং অন্যদিকে এটাও জানাও যে তোমাদের কার কাজ সবথেকে বেশি ভালো লেগেছে। এখানে বেশ কিছু ভালো ভালো অভিনেতারা ছিলেন, তো কার কাজ সবথেকে বেশি ভালো লেগেছে। এবং আমার কাছে এই সিরিজের ডার্ক হর্স যদি বলা হয়, মানে ডার্ক হর্স ঠিক নয়, কাকে দেখে অন্যরকম লেগেছে বা একটুখানি হলে এনজয় করেছি সেটা যদি বলা হয়, তাহলে কিন্তু আমি বলবো মহাক্ষয় চক্রবর্তী মিমো, অর্থাৎ রকি ভাইয়ের কথা। তো রকি সিনেমাটা আসার সময় তাকে যেভাবে খিল্লি করা হয়েছিল, আমরা এখন দেখলে তাকে যেভাবে খিল্লি করি, তো আই থিঙ্ক একটা অভিনেতা যখন ভালো কাজ করছেন তখন কিন্তু তার সেই ভালো কাজটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে এই সিরিজটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।